মনে হলো যেন একটা স্ত্রীলোক আমার ঘর থেকে বেরিয়ে গেল দৌড়ে। চমকে উঠলাম, ডাক দিলাম কেয়ারটেকারকে, রাজু। হ্যালো ফ্রেন্ডস, আমি সুব্রত। আজ আবার চলে এসেছি তোমাদের নতুন গল্প শোনাতে আমার চ্যানেল গল্পদাতাতে। চলো, আজকে আমি তোমাদেরকে একটা নতুন ঘটনা শোনাবো, যেখানে আছে ভূত। আর না না না, আর তো বলা যাবে না। সেটা শোনার জন্য আমাদের পুরো গল্পটা শুনতে হবে। তবে শুরু করা যাক। নীলের সাথে আমার বড় বাজারে পরিচয়। বড় বাজারে সে টাকাটায় আসতো, আর আমিও যেতাম। সেরকমই দুজনেই একটা দোকানে আগাডায় গিয়ে পরিচয়। ও আমার থেকে বয়সে 2 বছরের বড়, বিয়ে করেছে, একটা ছেলেও আছে 3 বছরের। বেশ কিছুদিনের মধ্যেই দুজনের বন্ধুত্ব বেশ গাঢ় হয় আমাদের। ওর স্ত্রীও আমাকে খুব স্নেহ করত। ওর বাড়িতে একটা অনুষ্ঠানে নেমন্তন্ন খেতে গিয়ে ঘটনার সূত্রপাত। ওখানে গিয়েই পরিচয় হলো ওর পিসেমশাইয়ের সাথে। বোলপুরে থাকেন, বেশ মজার ব্যক্তি। বিভিন্ন ধরনের কথা হতে হতে উঠল ভূতের প্রসঙ্গ। ভূতের গল্প শুনতে কার না ভালো লাগে। পিসেমশাই বলতে লাগলেন, আমিও বেশ তাড়িয়ে তাড়িয়ে অনুভব করতে লাগলাম। সে বিভিন্ন ধরনের ঘটনা, কত লোক কত কিছু দেখেছে, সেই সব ঘটনা। আমি বললাম, আপনি কখনো নিজের চোখে ভূত দেখেছেন? পিসেমশাই বললেন, দেখিনি, তবে অনুভব করেছি। আমি বললাম, কিরকম শুনি একটু। শুরু করলেন, পুরুলিয়া জেলায় দাসপুর বলে একটা গ্রামে আমি একটা একতলা বাড়ি কিনেছি। বেশ নির্জন, নির্ঝঞ্ঝাট পরিবেশ। গ্রামের একটু ভিতরে একটা কোণে বাড়িটা, পলাশ আর মৌয়ায় ঘেরা একটা ছোট্ট একতলা বাড়ি। একজনকে সুদে কিছু টাকা ধার দিয়েছিলাম। বহু বছর হয়ে গেলেও সে টাকাটা ফেরত না দেওয়ায় আমি তার থেকে তার বাড়িটা পাওনা টাকার বদলে কিনে নিই। তার জন্য কিছু টাকাও অবশ্য আমি তাকে দিয়েছি বাড়িটার জন্য। বাড়িটা বেশ পছন্দ হয় আমার। বাড়িটা কেনার পর আমি একদিনের জন্য সেখানে গেছিলাম। ভেবেছিলাম সেই রাতটা কাটাবো সেই বাড়িতে, কিন্তু হলো না কাটানো। আর আমি বললাম, কেন রাত কাটানো হলো না কেন? পিসেমশাই বললেন, সেই কথাই তো বলছি। বাড়িটা দেখভালের জন্য একটা কেয়ারটেকার রেখেছি। সে পাশেই থাকে, বাড়ির দেখাশোনা করে আর রাতে বাড়ি ফিরে যায়। তো দুপুরবেলা বন মুরগির ঝোল দিয়ে ভাত খেয়ে ঘরের ভেতর তক্তপোষের উপর বসে আছি। একটু ঘুম ঘুম ভাব এসেছে। তখনই মনে হলো যেন একটা স্ত্রীলোক আমার ঘর থেকে বেরিয়ে গেল দৌড়ে। চমকে উঠলাম, ডাক দিলাম কেয়ারটেকারকে, রাজু। এই রাজু। সে এলে তাকে জিজ্ঞেস করলাম। সে বলল, কোনো স্ত্রীলোক তো ঢোকেনি ঘরেতে। ভাবলাম মনের ভুল হয়তো, তাই আবার শুয়ে বললাম। একটু না তন্দ্রা তন্দ্রা লেগেছে। মনে হলো কেউ যেন আমার মাথার ঠিক সামনে এসে দাঁড়িয়েছে। চক্ষুনি চোখটা খুলে কেউ নেই, কাউকে দেখতে পেলাম না। ভাবলাম কেয়ারটেকার বেটা নিশ্চয়ই কোনো মেয়ে ছেলে ঢুকিয়েছে ঘরে। গেলাম তার ঘরে তাকে দেখতে। দেখি সে তো বেটা দিব্যি নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। একটু বাড়ির আশেপাশে ঘুরলাম, কিছুই দেখতে পেলাম না।
কি যেন মনে হয় বাড়ি থেকে চলে এলাম। সত্যি কিছু ছিল না মনের ভুল এখন আমি জানি না, কিন্তু তারপর থেকে ভয় আর যাওয়া হয়নি ও বাড়িতে। ভাবছি বাড়িটা বিক্রি করে দেবো। আবার ভাবছি এত শখ করে কিনলাম, শখের জিনিসটা বেচে দেবো। তিনি চুপ করলেন। আমি বললাম, আচ্ছা ওই বাড়িটায় যদি কিছু নেই প্রমাণিত হয় তবে আপনি বেচবেন না বাড়িটা? মশাই, না, কিন্তু তার জন্য তো সেখানে রাত কাটাতে হবে, আর আমার তো সে সাহস নেই রাত কাটানোর মতো। বেশ চিন্তিত ভাবেই বললেন কথাগুলো। আমি বললাম, আচ্ছা আপনার চিন্তা যদি আমি দূর করে দিই তবে কেমন হয়? উনি বললেন, মানে? আমি বললাম, মানে 2 সপ্তাহ পরে আমি পুরুলিয়ায় যাব একটা কাজে, একটা রাত আমায় থাকতে হবে সেখানে। আমি আপনার বাড়িতে যদি রাতে থাকি তাতে আপনার কোনো আপত্তি হবে না তো? উনি বললেন, আপত্তি? আপত্তি কিসের? আরে এ তো মেঘ না চাইতেই চল। কিন্তু তুমি একা, না বাবা, না 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 না, যদি তোমার কিছু হয়ে যায়, না না না, থাক বাবা, না, থাক থাক না। আমি বললাম, মিছে ভয় করবেন না, আমি বাচ্চা ছেলে নয়, আর আপনার কেয়ারটেকার তো আছেই, সেরকম বুঝলে তার বাড়িতে চলে যাবো রাতে। অনেক ভাবনা চিন্তার পর উনি আশ্বস্ত হলেন আর আমায় থাকার অনুমতি দিলেন। উনি বললেন, আমি ফোন করে সব ব্যবস্থা করে দেবো। কথা মতো সঠিক সময়ে আমি দাসপুরে কৃষ্ণমশাইয়ের বাড়িতে যখন হাজির হলাম তখন বিকেল 5টা। কেয়ারটেকার রাজুদার নাম্বার ছিল, তাকে কল করে সহজেই পৌঁছে গেলাম সেখানে। পলাশ আর মহুয়ায় ঘেরা ছোট্ট একতলা সাদা বাড়ি, সত্যি খুব সুন্দর পরিবেশ। বিকালের ভর্তি লাল আলোতে বেশ লাগছিল। বাড়িতে পৌঁছে ফ্রেশ হয়ে বাড়ির বারান্দায় একটা চেয়ারের ওপরে বসলাম। রাজুদা চা দিয়ে গেল। গাছে গাছে কত পাখির শব্দ, আহা, প্রাণটা জুড়িয়ে যায় যেন। রাজুদার সাথে কথা বলে জানলাম ওর বাড়ি আসি হেঁটে 10 মিনিট। এর মধ্যেই কৃষ্ণমশাই ফোনও করেছিলেন। তাকে পৌঁছে যাওয়ার কুশল সংবাদ দিয়ে ফোনটা কেটে দিলাম। তিনি অবশ্য আবারও বলে দিলেন যে অসুবিধা বুঝলে যেন আমি ঘর ত্যাগ করি। রাজুদা কিন্তু কোনো মতে রাতে বাড়িতে থাকতে রাজি হলো না। কারণ জিজ্ঞেস করায় সে বলল, বাড়িতে না গেলে তার ছোট ছেলে ঘুমাবে না বাবু আমার। অগত্যা কিছু করার নেই, একাই থাকতে হবে। ইলেকট্রিসিটি আছে, তাই কোনো প্রবলেম নেই। রাত 9টার সময় রাতের ডিনার সারলাম। বনমুরগির ঝোল আর রুটি। রাজুদার রান্নার হাতটা দারুণ। রাতের খাবারের পর সে চলে গেল আর বলল কোনো অসুবিধা হলে যেন তার বাড়িতে চলে যাই। আর বাড়িতে যেতে হবে কেন আর জিজ্ঞেস করায় সে বলল সে নাকি রাতে ঘর থেকে বেরোয় না। বুঝলাম যে যাতে রাতে থাকতে না বলি, তাই কৌশলে কাটিয়ে দিচ্ছে আমার। এত অব্দি আমি কিন্তু কিছু অস্বাভাবিক লক্ষ্য করি। রাতে ফোনে গানটা চালিয়ে বারান্দায় বসে থাকতে বেশ লাগছিল। এরকম অনেকক্ষণ বসে থাকার পর শোবার ঘরে এলাম। ঘর বলতে দুটো, আর রান্নাঘর, বাথরুমটা আবার বাইরের দিকে। তবে ঘরগুলো বেশ বড়। তক্তপোষের ওপর
টান টান হয়ে শুয়ে পড়লাম। ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমটা ভাঙলো একটা নুপুরের শব্দে। আমার ঘরের ভিতর কে যেন হাঁটা চলা করছে। চোখটা খুলতেই সব চুপ। উঠে বসলাম। লাইটটা জ্বালাবার জন্য সুইচ দিয়ে দেখি আলোটা জ্বলছে না, বোধহয় কারেন্টটা গেছে। বিছানা থেকে উঠে বসলাম। মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে ঘরের চারপাশে ঘুরিয়ে দেখতে লাগলাম। ঘরের একটা কোণে আলো ঘোরাতে গিয়ে আঁতকে উঠলাম। দেখলাম একটা মেয়ে ওড়না দিয়ে ওর মুখটা ঢাকা ঘরের একটা কোণে দাঁড়িয়ে আছে। ভয়ে হাত থেকে মোবাইলটা পড়ে গেল আমার। আর মোবাইলটা পড়ার পরেই সেই নুপুরের শব্দ যেন ছুটতে বাইরে চলে গেল। ভয়ে আমার সারা শরীর কাঠ হয়ে গেছে। আস্তে আস্তে মাথার কাছে রাখা বোতলটা টেনে নিলাম, একটু জল খেলাম, একটু স্বস্তি হলো শরীরে। ঠান্ডা মাথায় ভাবতে লাগলাম, অশরীরী হলে কি আলোয় দেখতে পেতাম, না তার দৌড়ে চলে যাওয়াটা অনুভব করতে পারতাম? এ নিশ্চয়ই কোনো চোর চুরি করতে ঢুকেছিল। মনে অনেকটা সাহস পেলাম। দরজার পাশে একটা লাঠি ছিল, হাতড়ে সেটাকে নিয়ে আর মোবাইলের আলো জ্বালিয়ে বেরিয়ে পড়লাম ঘর থেকে। ঘর থেকে বেরোতেই একটা নুপুরের শব্দে রান্নাঘরের দিকে ঢুকে গেলাম। রান্নাঘরে পৌঁছাতেই অদ্ভুত দৃশ্য, ঘর থেকে কে যেন সব বাসন ছুটতে লাগলো আমার দিকে। আলো জ্বালিয়ে ঘোরাচ্ছি রান্নাঘরের ভেতরে, কিন্তু কি আশ্চর্য, কেউ নেই তো। তাহলে কে বাসন ছাড়ছিল আমার দিকে এতক্ষণ? আর নুপুরের শব্দটাও আর পাচ্ছি না। আমার যেন ভয় করতে শুরু করলো। দৌড়ে চলে এলাম ঘরের ভিতর। হৃদস্পন্দন যেন বেড়ে গেছে সহস্র গুণ, ঘামছি খুব। ভাবলাম আর না, এখানে থাকলে আর প্রাণে বাঁচবো না। তাই আস্তে আস্তে ঘরের সামনে বেরিয়ে দৌড় লাগালাম। কোন দিকে দৌড়াচ্ছি জানি না, খালি দৌড়াতে লাগলাম। খানিকটা এসে হুঁশ ফিরল। মোবাইল ফোনটা তো ফেলে এসেছি, আর এই অন্ধকারে কোন জঙ্গলে এসে ঢুকলাম কিছুই তো বুঝতে পারছি না। কোন দিকে যাচ্ছি কিছুই বোঝা যাচ্ছে না। অনেক চেষ্টার পর একটা আলো দেখতে পেয়ে সেটাকে অনুসরণ করে এগোতে লাগলাম সেদিকে। খানিকটা হাঁটার পর একটা বাড়ির কাছে আসলাম। একটা ছোট্ট ডুম লাইট জ্বলছে। এটা বাড়ির পিছন দিক, আগাছায় ভর্তি পুরো। আগাছাগুলোকে সরিয়ে বাড়ির সামনে গিয়ে পৌঁছে দেখি ঘুরে ফিরে আমি সেই অভিশপ্ত বাড়িটার সামনেই ফিরেছি। অন্ধকারে পথ ভুল করে পিছন দিকে জঙ্গলটায় ঢুকে পড়েছিলাম। এখন কারেন্ট চলে এসেছে। খানিকটা দাঁড়িয়ে রইলাম। বাড়ির বাইরে একটা পলাশ গাছের পেছনে দাঁড়িয়ে আছি। ভাবছি মোবাইলটা আনতে যাব না কাল সকালে যাব। কটা বাজে সেটাও তো বোঝা যাচ্ছে না। কি করব এটা ভাবছি। হঠাৎ লক্ষ্য করলাম একটা মেয়ে বাড়ির রান্নাঘরের জানলা দিয়ে বেরিয়ে বাড়ির পিছন দিকে চলে যাচ্ছে।
অবাক হয়ে গেলাম মেয়েটাকে দেখে। আস্তে আস্তে পিছু নিলাম ওর। এখন তো আলো জ্বলছে, আর কোনো অসুবিধা হচ্ছে না। ও কিন্তু নিশ্চিন্ত মনে বাড়ির পিছন দিকে একটা ছোট্ট খেজুর গাছের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর হাতটা দিয়ে খেজুর গাছের গুড়িটাকে ঠেলতেই একটা সুড়ঙ্গ বেরিয়ে পড়লো, ঢুকে পড়লো সে সেখানে। আমিও চুপচাপ ঘরেতে ঢুকে আমার ফোনটা নিয়ে বেরিয়ে রাস্তায় বেরিয়ে পড়লাম। ফোন করলাম পিসমশাইকে। উনি রাতে ফোন পেয়ে বেশ উদ্বিগ্ন কণ্ঠে বললেন, কি হয়েছে, কিছু হয়েছে নাকি গো? আমি সব খুলে বললাম ওনাকে। উনি বললেন, আমি যেন এক্ষুনি রাজুর বাড়িতে যাই। উনি পুলিশকে ফোন করছেন, পুলিশে ওনার চেনা আছে, আর পাশেই তো থানা। আমি বললাম, না, আমি এখানেই অপেক্ষা করছি পুলিশের জন্য। আমাকে ভয় দেখানো, আজ দেখাবো বেটাদের। একটু পরেই পুলিশ আসলো। পুলিশকে নিয়ে বাড়ির পিছন দিকে ওই খেজুর গাছটাকে ঠেলে ওই সুড়ঙ্গে প্রবেশ করে তো আমি হতবাক। এ তো পুরো বাড়ির ওপর যেমন নিচেও তেমন ঘর। পুলিশ তল্লাশি করে গাঁজা আর দুজন মহিলাকে উদ্ধার করে। এরা হচ্ছেন মা মেয়ে, দুজনে মিলে এই কারবার চালাচ্ছে অনেক দিন ধরে। আর আগের মালিককে ভয় দেখিয়েছিল, তাই উনি বিক্রি করেন বাড়িটা। আর এবারও ভেবেছিল ভয় দেখালে কেউ থাকবে না, আর ওরা নিজেদের কারবার চালিয়ে যাবে। কিন্তু মাছ সাধলাম আমি থাকতে এসে ওদের পুরো বাড়া ভাতে জল ঢেলে দিলাম। কলকাতায় ফিরে আবার নীলের বাড়িতে একটা আড্ডার আসর। পিসমশাই বললেন, সত্যি বাবা, তুমি তো খুব সাহসী। এত ছেলে দেখেছি, তোমার মতো দেখিনি। তুমি তো গোয়েন্দাগিরি করতে পারো। আমি তখন মনে মনে বলতে লাগলাম, যদি অন্ধকারে রাস্তা না ভুল করতাম, তাহলে কি আজ এত আদর পেতাম? আর মুখে বললাম, এই ঘটনার পর থেকে ভাবছি এই কাজটা শুরু করা যেতেই পারে। আমার আবার একটু গোয়েন্দা গোয়েন্দা ন্যাকও আছে পিসমশাই। তো বন্ধুরা, গোয়েন্দাগিরি কি শুরু করা যায়? কমেন্ট করে জানাও আমায়। আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর বন্ধুদের আত্মীয় স্বজনদেরও শোনার সুযোগ করে দাও। তোমাদের কোনো অভিজ্ঞতা থাকলে তাও জানাও আমাকে। আমার মেল আইডি নিচে ডেসক্রিপশন বক্সে দেয়া রইল। ভালো লাগলে তোমার গল্প শোনাবো আমি এইখানে। আর প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। সবাই খুব 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 ভালো থাকো।